এই জিনিসগুলো পড়বো। আচ্ছা, সামনে যদি কমেন্ট দেখা না যায় অবশ্যই এটা অন করে রাখতে হবে কমেন্ট দেখার জন্য। ৭ নাম্বারের পিডিএফ পাইনি, তাই? ৭ নাম্বারের পিডিএফ কি দেওয়া হয়নি? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আমি বলে দিব দেওয়ার জন্য। ওকে, ঠিক আছে। আপনার ক্লাস অনেক ভালো লাগে। রমজান মাসে আবার বলি যে রমজান মাসে আমরা একটু কম কম করে পড়ছি। হুম, রমজান মাসে আমরা কম কম করে পড়ছি। এই সময়টাতে আমরা যাতে করে এমন কিছু আমাদের মন শরীরের মধ্যে যে আমাদের শক্তি আছে সেটাকে সঞ্চয় করে রাখবেন, যাতে করে রমজানের পরে, ঈদের পরে আমরা বেশি 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 ক্লাস করে দ্রুত আগাতে পারি। এখন বেশি ক্লাস নেওয়া আপনাদের জন্য অনেক প্যারা হয়ে যাবে, আমার জন্যও প্যারাদায়ক। মানে লং টাইম এবং সপ্তাহে ৩ দিনের বেশি ক্লাস নেয়া, তাই না? এই জন্য। তো ঠিক আছে, আমরা শুরু করে দেই আমাদের ক্লাস। আমরা আজকে প্রথমত যেই জিনিসটা শিখব সেটা হচ্ছে বিভাজ্য সংখ্যা নির্ণয়। বিভাজ্য সংখ্যা নির্ণয়ের যে ব্যাপারটা আছে, বিভাজ্য সংখ্যা, এইটা সম্পর্কে প্রথমে আমি আগে বলি। এখানে বলছে ৪ থেকে ৮৪ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা যেগুলো আছে, ৪ দ্বারা বিভাজ্য যেগুলো সংখ্যা আছে, হ্যাঁ, সেগুলোকে বড় থেকে ছোট হিসাবে সাজালে ৮ নাম্বার সংখ্যা, বড় হতে ছোট হিসাবে সাজালে ৮ নাম্বার সংখ্যাটা কি হবে? তো এই ধরনের কোশ্চেন যখন দেখবেন, আপনার ম্যানুয়ালি একটা জিনিস চিন্তা হবে। ৪ দ্বারা যে বিভাজ্য সংখ্যা আছে সেটা হচ্ছে ৪, তারপরে ৪ দুগুণে ৮, ৩ চারে ১২, হ্যাঁ, ৪ চারে ১৬, ৪ পাঁচে ২০, এরকম করে করে গেছে। এরকম করে করে যেতে যেতে ৪ থেকে ৮৪ পর্যন্ত, কত পর্যন্ত? ৮৪ পর্যন্ত, ৮৪ পর্যন্ত যে সংখ্যা গেছে। এখন এই সংখ্যাগুলো থেকে, এই সংখ্যাগুলোতে আমি যদি বড় থেকে ছোটতে সাজাই, বড় থেকে কি ছোটতে যদি সাজাই, বড় থেকে ছোট যদি সাজাই, তাহলে এইটা ১ নাম্বার। তার চেয়ে ছোট ৪ কম মানে ৮০, তার চেয়ে ছোট তার ৪ কম মানে ৭৬, তার চেয়ে ছোট তার ৪ কম মানে ৭২, তার চেয়ে ছোট তার ৪ কম মানে হচ্ছে ৬৮, তার চেয়ে ছোট তার ৪ কম মানে আমাদের আস্তে আস্তে ৬৪, তার চেয়ে ছোট তার ৪ কম মানে ৬০। আপনি দেখেন কতগুলো হইলো। এটা ১ নাম্বার সংখ্যা, এটা ২, ৩, ৪, ৫, ৬, ৭ নাম্বার সংখ্যা হইছে। আমার লাগবে ৮ নাম্বার সংখ্যা। তার মানে ৮ নাম্বার সংখ্যাটা হবে ৫৬। যে বড় থেকে যদি ছোটতে সাজাই তাহলে ৮ নাম্বার সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে ৫৬। ক্লিয়ার? বুঝেছি? বুঝেছি? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছি? মানে ৮ নাম্বার সংখ্যা কি হবে? এটা হচ্ছে বড় থেকে ছোটতে সাজাতে বলছে ৮ নাম্বার সংখ্যা। ৮৪ ৪ দ্বারা বিভাজ্য, তার ৪ কম হচ্ছে ৮০, ৮০ও ৪ দ্বারা বিভাজ্য হবে। মানে আমাদের ৪ দ্বারা বিভাজ্য কোনো একটা সংখ্যা, ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা, ধরেন ৮৪ হচ্ছে ৪ দ্বারা বিভাজ্য, তার আগের ৪ দ্বারা বিভাজ্য সংখ্যাটা কি হবে? তার চেয়ে ৪ কম হবে। তার আগের ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা কি হবে? তার চেয়ে ৪ কম। এর চেয়ে ৪ কম হবে তার আগের ৪ দ্বারা বিভাজ্য, তার চেয়ে ছোট হবে কি? তার চেয়ে ৪ কম, তার চেয়ে ছোট হবে তার চেয়ে ৪ কম, তার চেয়ে ছোট হবে তার চেয়ে ৪ কম, তার চেয়ে ছোট হবে তার চেয়ে ৪ কম। তো আমার লাগবে বড় থেকে ছোটতে যদি আমি যাই, ছোট থেকে বড় না, তাহলে ৮ নাম্বার, বড় থেকে ছোটতে। ৮৪ হচ্ছে সবচেয়ে বড়, যেহেতু ৮৪ পর্যন্তই বলছে। তার চেয়ে ছোট হচ্ছে ৮০, তার চেয়ে ছোট ৭৬, তার চেয়ে ছোট ৭২, তার চেয়ে ছোট ৬৮, তারপরে ৬৪, তারপরে ৬০, তারপরে ৫৬। তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ নাম্বার। তার মানে এটা হচ্ছে অষ্টম পদ। বড় থেকে ছোটতে সাজাইলে এটা হচ্ছে অষ্টম পদ। ঠিক আছে? বুঝেছি? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এখন এখন এই টাইপের কোশ্চেন, এই টাইপের কোশ্চেন আমি আপনাদেরকে করাবো। এই টাইপের কোশ্চেন, এই টাইপের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন, এগুলোর একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন দেখি। এই কোশ্চেনগুলোর একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন দেখি পারেন কিনা। এটার অ্যান্সার কি হবে কি মনে হচ্ছে? আমি একটা নিয়ম শিখাই দিব।
আমার বেসিক টু ম্যাজিক ম্যাথ এর 3rd এডিশনেও দেওয়া আছে নিয়মটা, 4th এডিশনেও দেওয়া আছে। আমি একটু বলে নেই, 3rd এডিশনে দেওয়া আছে কত নম্বরে, 3rd এডিশনেও আছে এগুলো 53-54 নম্বরের দিকে আছে। বলেন, এটা বলেন। আচ্ছা, এখানে আমি কথাটা বলি, ভালো করে শুনেন। এটা নিয়মটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য সংখ্যা চাইছে 100 থেকে 300 এর মধ্যে। এটা নিয়মটা হচ্ছে, দেখেন ভালো করে শুনেন, নিয়মটা একবার ভালো করে শুনে নেন, একবারই। দুটাকে আপনি 5 দিয়ে ভাগ করবেন, 5 দিয়ে ভাগ করবেন। 5 দিয়ে ভাগ করলে আপনি মুখে মুখে হিসাব করতে পারেন যে 5 দ্বিগুণী 10, 0 মানে 20। এখানে কি আসবে? 5 6 30, এখানে হচ্ছে 0। ঠিক আছে, বুঝছি। আচ্ছা, নিয়মটা হচ্ছে যদি যদি আমাদের প্রথম যে সংখ্যাটা আছে, প্রথম সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হয়ে গেছে, যদি প্রথম সংখ্যাটি বিভাজ্য হয়, তবে +1 করতে হবে। কি +1? আমাদের অ্যান্সারটা হবে 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য সংখ্যার যে পরিমাণটা দাঁড়াবে সেটা হচ্ছে 60 - 20 যোগ 1। 60 - 20 মানে 40, 40 যোগ 1 মানে 41 হবে। আপনি যদি বলেন 1 কোথা থেকে পাইলাম, 60 পাইছি এখান থেকে 60, 20 পাইছি এখান থেকে 20, আর যোগ 1 হচ্ছে এই প্রথম সংখ্যাটা আমাদের হচ্ছে কি দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য। এই জন্য যদি বিভাজ্য না হতো জাস্ট বিয়োগফলটাই অ্যান্সার হইতো। তাহলে এখানে যেহেতু বিভাজ্য, তাহলে বিয়োগফলের সাথে 1 যোগ হবে। আবার বলি, ভালো করে শুনেন। এটাকে 7 দ্বারা ভাগ করবেন, এটাও 7 দ্বারা ভাগ করবেন। এটা 7 দ্বারা ভাগ করলে কত আসে? 7 কে 7, 7 দুগুণে 14, 6 0 60। 60 যদি বসাই তাহলে আসে 7 8 56, 7 8 56, 28। এটাকে 7 দ্বারা ভাগ করলে 7 7 49, 1 0 10, 7 একে 7। যেহেতু প্রথম সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য না, এই ক্ষেত্রে অ্যান্সার হবে 71 মাইনাস হচ্ছে 28। 71 থেকে 28 বিয়োগ করলে কত আসে? 71 থেকে 28 বিয়োগ করলে আসে 43। এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 43। দেখেন তো বুঝছেন কিনা, কথা কি বুঝলেন কিনা একটু আমাকে বলেন তো। এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কত হবে? এই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে 43। আবার বলছি, আবার বলি, শুনেন। মানে দুইটাই ভাগ করে দিবেন, মানে দুইটাকেই 7 দ্বারা ভাগ করে দিছেন। 7 দ্বারা ভাগ কি বুঝতে পারতেছেন? 7 দ্বারা ভাগ কি বুঝতে পারতেছেন? 7 দ্বারা কেমনে ভাগ করতেছি আমরা? মানে এগুলো কিন্তু মুখে মুখে ভাগ করতে পারতে হবে, মুখে মুখে ভাগ করতে পারতে হবে, মুখে মুখে ভাগ। দেখেন এগুলো কিন্তু প্রাইমারি এক্সামে আসছে, প্রাইমারি এক্সামে এর আগের গুলো দেখলেন, প্রাইমারি এক্সামে খুব ইম্পর্টেন্ট এগুলো। আমি 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 আরেকটা বলে দেই। মনে করেন আপনাকে আমি বললাম যে 100 থেকে 200 পর্যন্ত। আচ্ছা, আমরা কি, ও একটা মিস গেছে না? ওকে, প্রাইমারিতে আরো কোশ্চেন আসছিল না বিসিএস-এ? আচ্ছা, যাই হোক, মনে করেন আপনাকে বলা হয়েছে 100 থেকে 200 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো? 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, 3 দ্বারা বিভাজ্য কতগুলো আছে? কি করবেন? নিজেরা বের করেন তো। 100 থেকে 200 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো আছে? হ্যাঁ, অনেকেই বলছে ক্লিয়ার। তো যারা ক্লিয়ার হইছেন দেখি অ্যান্সার করেন। 100 থেকে 200 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। যারা ক্লিয়ার বলেছেন অ্যান্সার করেন, সুন্দর করে অ্যান্সার করেন, যেহেতু ক্লিয়ার অ্যান্সার করেন। 100 থেকে 200 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। এইটাই লিখিত। 100 ভাগ 3,
একে 3 দ্বারা ভাগ করেন, 3 দিয়ে ভাগ করলে 3 তিরিকা 9, 1 0, 3 তিরিকা 9। একে 3 দিয়ে ভাগ করেন, 3 6 18, 18 নিচে যদি 18 দেই 2 0 20, 20 কে 3 দিয়ে ভাগ করলে 3 6 18। প্রথম সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য না, যেহেতু প্রথম সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য না, তাহলে বিয়োগ করে, যদি প্রথম সংখ্যাটা 3 দ্বারা যেহেতু বিভাজ্য না, তাহলে কি করব আমরা? তাহলে আমাদের বিয়োগফলটাই আমাদের অ্যান্সার হবে। তার মানে এখানে অ্যান্সার কত হবে? 33 হবে। এই যে এইটা বিভাজ্য ছিল না, বিয়োগ করেই অ্যান্সার। এটা বিভাজ্য ছিল, বিয়োগ করে 1 যোগ করতে হয়েছে। এই যে এটাকে 3 তিরিকা 9, 1 0, 3 তিরিকা 9, ভাগশেষ তো 1 থাকে, তার মানে প্রথম সংখ্যাটা যেহেতু ভাগশেষ 1 থাকে, তার মানে এটার অ্যান্সার হবে 33। রাইট, সুন্দর, পারসেন্ট। আচ্ছা, এটার অ্যান্সার কি হবে বলেন তো? এখানে একটা অঙ্ক বাদ গেছে, এই যে এটা 2 দ্বারা বিভাজ্য সংখ্যা। একে 2 দিয়ে ভাগ করবেন, একেও 2 দিয়ে ভাগ করবেন। 2 দিয়ে ভাগ করলে এখানে আসে 25, এখানে 2 দিয়ে ভাগ করলে আসে 50। তাহলে 50 মাইনাস 25 এটা হবে নাকি যোগ 1 হবে? এখানে কিন্তু 50 তো 2 দিয়ে বিভাজ্য, তার মানে যোগ 1 হবে। তাহলে 25 আর 1, এখানে অ্যান্সার হবে 26। এটার অ্যান্সার হবে 26। ঠিক আছে, বুঝছি। আমাকে দেখতে হবে কিন্তু প্রথম সংখ্যাটা বিভাজ্য কিনা। যদি বিভাজ্য হয় তাহলে 1 যোগ করতে হবে, যদি বিভাজ্য না হয় যেটা আছে মানে যেটা বিয়োগফল সেটাই অ্যান্সার। বুঝতে পারছি? ওকে, ঠিক আছে। ক্লিয়ার নাকি আর এক্সাম্পল দিতে হবে? একটু সবাই একটু কমেন্ট করেন তো, ক্লিয়ার নাকি আরো এক্সাম্পল দিব? ক্লিয়ার নাকি আরো এক্সাম্পল দিব? ক্লিয়ার হইছি নাকি আরো এক্সাম্পল দিব? একটু আমাকে বলেন। কমেন্ট করেন একটু তাড়াতাড়ি। অস্থির ক্লিয়ার। ওকে, এখানে একটা জিনিস মাথায় রেখেন, মানে এখানে ভুল করার জায়গা যে জায়গায় আছে সেটা হচ্ছে আমাদের টার্গেট কিন্তু প্রথম সংখ্যাটা, এটা মাথায় রাখেন। পরের সংখ্যাটা কিন্তু টার্গেটেড না। মনে করেন আপনাকে আমি বললাম যে 100 থেকে মনে করেন 250 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো? 4 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো, এটা আপনাকে মনে করেন বের করতে হবে। তো আপনি কিভাবে বের করবেন? আপনার সিস্টেম কি হবে? আপনার সিস্টেম হবে যে 100 কে 4 দ্বারা ভাগ করবেন, তাই না? 100 ভাগ 4, কাটাকাটি করলে 4 দ্বিগুণী 8, 2 0, 4 5 20, মানে 25। এটা আসে 25। এটা 250 কে আমরা যখন 4 দিয়ে ভাগ করব, এটা কিন্তু ভাগ যাবে না। 4 6 24, 1 0 10, তাহলে 4 10 কে তো 4 দিয়ে ভাগ যায় না, 4 দ্বিগুণী 8, মানে এটা বিভাজ্য না। কিন্তু ডান পাশেটা বিভাজ্য কি বিভাজ্য না এটা বিষয় না, আমরা জাস্ট ভাগফলটা লিখব। ভাগফলের পরে যেটা ভাগশেষ আছে সেটা লিখব না। এই পাশেরটা যেহেতু বিভাজ্য হয়েছে, বাম পাশেরটা মানে প্রথম সংখ্যাটা যেহেতু বিভাজ্য হয়েছে, তার মানে বিয়োগ করে 1 যোগ করতে হবে। বিয়োগ করে কি 1 যোগ করা লাগবে। এই 62 মাইনাস 25 যোগ 1, তাহলে 62 থেকে 25 বিয়োগ করলে কত হয়? 12 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 7, হাতে থাকলো 1, 37 যোগ 1 মানে 38 হবে অ্যান্সার। 38 হবে অ্যান্সার। মানে এখানে মাথায় রাখতে হবে যে প্রথম সংখ্যাটা যেহেতু 4 দ্বারা বিভাজ্য তাই 1 যোগ হয়েছে। দ্বিতীয় সংখ্যাটা বিভাজ্য হোক চাই না হোক, এটার সাথে যায় আসবে না, এটার সাথে বিষয়টা যায় আসবে না। বুঝছেন? প্রথম সংখ্যাটা, জাস্ট আমাদের প্রথম সংখ্যাটার কথা চিন্তা করতে হবে। যেহেতু প্রথম সংখ্যাটা বিভাজ্য
এই যে প্রথম সংখ্যাটা যখন বিভাজ্য হয়, যে এই যে কথাটা লিখছি, প্রথম সংখ্যাটা বিভাজ্য হইলে যোগ 1 হবে। আর যদি প্রথম সংখ্যাটা বিভাজ্য না হয়, যেমন এখানে বিভাজ্য নয়, তাই জাস্ট বিয়োগফলটা তখন অ্যান্সার হবে। প্রথম সংখ্যাটা যদি বিভাজ্য না হয় তাহলে বিয়োগফলটা অ্যান্সার হবে। প্রথম সংখ্যাটা যদি বিভাজ্য হয় তাহলে বিয়োগ করে যোগ 1 করতে হবে। বুঝছে? ঠিক আছে, হয়েছে। আর এক্সাম্পল লাগবে না এটা। এবার আমরা হচ্ছে মূলদ অমূলদ সংখ্যা। এবার আমরা পড়ব মূলদ অমূলদ সংখ্যা, মূলদ আর অমূলদ সংখ্যা। আচ্ছা, কথা হচ্ছে বাস্তব সংখ্যা দুই ভাগে বিভক্ত। বাস্তব সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করা যায়, দুইটা ভাগে ভাগ করা যায় বাস্তব সংখ্যাকে। একটার নাম হচ্ছে মূলদ, আর একটার নাম হচ্ছে অমূলদ। বাস্তব সংখ্যা এই দুই ভাগে বিভক্ত, ঠিক আছে? একটা হচ্ছে মূলদ, একটা হচ্ছে অমূলদ। বাস্তব সংখ্যার ইংরেজি হচ্ছে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা। আর মূলদ সংখ্যার ইংরেজি হচ্ছে রেশনাল নাম্বার, রেশনাল। অমূলদ সংখ্যার ইংরেজি হচ্ছে ইরেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার। এটা একটা হচ্ছে রেশনাল নাম্বার আর একটা হচ্ছে ইরেশনাল নাম্বার, ঠিক আছে? এখন মূলদ সংখ্যা কারা, মূলদ সংখ্যা কারা সেই সম্পর্কে যদি আমি একটু বলি। যত প্রকারের পূর্ণ সংখ্যা আছে, যত প্রকারের পূর্ণ সংখ্যা আছে এরা মূলদ। যত প্রকারের ভগ্নাংশ সংখ্যা আছে এরা মূলদ। যত প্রকারের পূর্ণ সংখ্যা এবং যত প্রকার ভগ্নাংশ সংখ্যা এরা মূলদ সংখ্যা। অর্থাৎ কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা আকারে যদি আমি প্রকাশ করতে পারি তাহলে সেটাই হয়ে যাবে কি মূলদ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা কারা আছে? পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে পারে, যেগুলো নেগেটিভ পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে তো হচ্ছে কি যেগুলো ভগ্নাংশ না, যেমন -100, -1, হ্যাঁ, তারপরে -50, -7, এগুলো হচ্ছে পূর্ণ ঋণাত্মক পূর্ণ সংখ্যা, যেগুলো নেগেটিভ। 0 একটা পূর্ণ সংখ্যা। আবার আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আবার আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আবার আছে কি সংখ্যা? ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে যেগুলো পজিটিভ সংখ্যা। যেমন কোনো কিছুর আগে আমরা যদি বলি ধনাত্মক পূর্ণ সংখ্যা, আমরা যদি বলি 1, 2, 5, 10, 15, হ্যাঁ, তারপরে 150, তারপরে 233, এগুলো যেই সংখ্যাই বলি না কেন এগুলো পূর্ণ সংখ্যা। তাহলে আমাদেরকে বুঝতে হবে যদি কোনো সংখ্যা পূর্ণ হয়, সেটা নেগেটিভ হোক, 0 হোক আর ধনাত্মক হোক, এগুলো পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা হইলে সেটা মূলদ সংখ্যা। তাহলে 0 একটা মূলদ সংখ্যা, কারণ 0 যেহেতু একটা পূর্ণ সংখ্যা, 0 যেহেতু একটা পূর্ণ সংখ্যা তার মানে 0 পূর্ণ সংখ্যা, তার মানে 0 একটা মূলদ সংখ্যা। -100, -1, -2, -3, -4, -5, এগুলো যতগুলো মাইনাস পূর্ণ সংখ্যা আছে এগুলোও পূর্ণ সংখ্যা, তার মানে এটা মূলদ সংখ্যা। প্লাসের যতগুলো সংখ্যা আছে সেগুলোও পূর্ণ সংখ্যা। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে পারে, ঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে পারে, আবার 0 হইতে পারে। পূর্ণ সংখ্যা এগুলো 3টা ভাগে বিভক্ত পূর্ণ সংখ্যাকে। তার মধ্যে ধনাত্মক পূর্ণ সংখ্যা যে আছে এর আরেকটা নাম আছে, ধনাত্মক পূর্ণ সংখ্যার আরেকটা নাম আছে। ধনাত্মক পূর্ণ সংখ্যার আরেকটা নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এদেরকে বলে স্বাভাবিক সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যার আরেকটা নাম হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ইংলিশে বলে ন্যাচারাল নাম্বার। এটাকে এন দ্বারা প্রকাশ করে, ন্যাচারাল নাম্বার। এটাকে আমাদের এন দ্বারা প্রকাশ করে, এন দিয়ে প্রকাশ করে, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এরকম করে 1 লক্ষ 1 কোটি ধনাত্মক দিকে যতই যাই না কেন এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা হইতে হবে, ধনাত্মক হইতে হবে, 0 হওয়া যাবে না, নেগেটিভ হওয়া যাবে না, তাহলে এটা ন্যাচারাল নাম্বার। কিন্তু ধনাত্মক হোক, ঋণাত্মক হোক আর 0 হোক, এগুলো সবগুলোই পূর্ণ সংখ্যা এবং এগুলো মূলদ সংখ্যা। ঠিক আছে, বুঝেছি? এই পর্যন্ত বুঝলাম? এই পর্যন্ত বুঝলাম? এই পর্যন্ত বুঝছি কিনা আমি একটু জানতে চাই। এই পর্যন্ত বুঝছি? তাহলে পূর্ণ সংখ্যা
মানে আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে কোনগুলো মূলত, যদি আপনাকে জিজ্ঞেস করে কোনগুলো সংখ্যা মূলত, এখন দেখেন যতগুলো ভগ্নাংশ আসবে সেগুলোও কিন্তু মূলত। মনে করেন 3/4, 1/5, হ্যাঁ, বা 7/2, এগুলো যাই বলি না কেন এগুলো কিন্তু মূলত সংখ্যা। আবার দশমিক সংখ্যাকে যেহেতু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, মনে করেন আমি আপনাদেরকে শিখাইছি না 5.9 মানে কি, ওই যে দশমিক উঠে গেলে নিচে একটা কি 1 শূন্য আসবে, তার মানে কি এগুলোও কি, এগুলো যেগুলো দশমিক সংখ্যা আছে এদেরকেও ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তার মানে এগুলোও মূলত হবে। তাহলে আপনাকে কেউ যদি কোশ্চেন করে কোনগুলা মূলত, অপশন দিল, মনে করেন এ নাম্বার অপশন 7, আচ্ছা কোনগুলো মূলত, এ নাম্বার অপশন 7, বি নাম্বার অপশন -7, সি নাম্বার অপশন 1, ডি নাম্বার অপশন 0, ই নাম্বার অপশন 0.257, সরি 259, এফ নাম্বার অপশন আপনার -5.2, জি নাম্বার অপশন মনে করেন 10,000। এগুলোর মধ্যে কোনগুলা মূলত, আমি জানতে চাই এগুলোর মধ্যে কোনগুলা মূলত, এ বি সি ডি ই এফ জি এর মধ্যে কোনগুলা মূলত, একটু বলেন তো, এ বি সি ডি ই এফ জি এর মধ্যে কোনগুলা মূলত, আমি যে কনসেপ্টটা দিলাম সেই অনুসারে আমাকে ব্যাখ্যা করেন কোনগুলা মূলত, বা কোনটা মূলত না, এখানকার মধ্যে কোনটা মূলত না এটাও বলতে পারেন, কোনটা মূলত না বা কোনটা মূলত, যেটা ইচ্ছা বলেন দেখি। এ বি সি ডি, দেখেন এটা একটা পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যাই তো মূলত সংখ্যা, এটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা মূলত, ধনাত্মক পূর্ণ সংখ্যা মূলত, শূন্য মূলত, দশমিক সংখ্যা, এই যে আমি বলছি কি ভগ্নাংশ সংখ্যাও কি মূলত না, এই যে মূলত হচ্ছে দুই প্রকার, পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা। তার মানে দশমিক যে আছে, দশমিককে কি ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না, দশমিকটা উঠে গেলে নিচে একটা 1000 আসবে, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় দশমিক সংখ্যাকে, তার মানে এটাও মূলত। নেগেটিভ বা ভগ্নাংশ সংখ্যা মূলত, এটা তো ধনাত্মক সংখ্যা, তার মানে এখানে সবগুলো মূলত, এখানে সবগুলোই মূলত। কথা কি বোঝা গেছে? এখানে সবগুলোই কি মূলত, ধনাত্মক, হ্যাঁ সবগুলোই মূলত, এখানে কোনো অমূলত সংখ্যা নাই, সবগুলোই মূলত সংখ্যা। ঠিক আছে, আচ্ছা আপনাদের মনে আছে আমি আপনাদেরকে পৌনঃপুনিক সংখ্যাকে মনে করেন 0.7 এর উপর পৌনঃপুনিক আছে, এইটা মানে যে 7/9 আপনাদেরকে যে শিখাইছিলাম পৌনঃপুনিক সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, আপনাকে শিখাইছিলাম মনে আছে, দশমিকের মধ্যে যে শিখিয়েছিলাম যে পৌনঃপুনিক সংখ্যাকে আমাদের ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এটা শিখিয়েছিলাম, এটা মনে আছে, ওই যে নিচে 9 নিতে হয় যে ওগুলো মনে আছে না? তাহলে ইএফজি আমি যদি এইচ নাম্বারে দিতাম যে মনে করেন 5.7 দিয়ে পৌনঃপুনিক, এটা যদি দেই তাহলে সেটাও কিন্তু মূলত হইতো, কেন পৌনঃপুনিক সংখ্যাকেও তো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, মনে আছে না? পৌনঃপুনিক সংখ্যাকে যে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, এই যে 5.7 সমান 57 - 5 ডিভিশন, জয়টার উপরে পৌনঃপুনিক আছে তয়টা 9, আর তয়টার উপরে দশমিকের পরে পৌনঃপুনিক নাই তয়টা 0, এটা মনে আছে না? যে এইভাবে করে যে আমরা ভগ্নাংশে প্রকাশ করতাম, এইভাবে আমরা ভগ্নাংশে প্রকাশ করতাম। এটা মনে আছে? তাহলে পৌনঃপুনিক সংখ্যাগুলোও কিন্তু মূলত হবে। আর পৌনঃপুনিক সংখ্যা মানে কি আসলে? পৌনঃপুনিক সংখ্যাটা মানে আপনার এ ই এফ জি এইচ আই নাম্বার যদি এইভাবে দেই, যে মনে করেন 3.21212121 এইভাবে করে ডট ডট দেই, তার মানে এইটাও কিন্তু একটা মূলত সংখ্যা। কেন মূলত সংখ্যা এ? কারণ 3.2121 দেওয়া মানে কি, একই জিনিস বারবার রিপিটেশন আসা মানে কি 3.21 দিয়ে 2 আর 1 এর উপর পৌনঃপুনিক, আর পৌনঃপুনিক সংখ্যা আসলেই সেটা কি সংখ্যা হয়ে যাবে, পৌনঃপুনিক সংখ্যা আসলে কি ওই যে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবো যে 321 - 3 ডিভিশন, জয়টার উপর পৌনঃপুনিক আছে তয়টা 9,
এটা দিয়ে ভাগ করতে পারবো। তার মানে পৌনঃপুনিক সংখ্যা আসলে যেহেতু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, তাহলে এরকম করে যদি রিপিটেশন দিয়ে ডট 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 দেওয়া থাকে, একই জিনিস বারবার রিপিটেড আসছে, এরকম এইভাবে করে যদি ডট ডট দেওয়া থাকে, তাহলেও কিন্তু এইটা আসলে আমরা বলবো এটা মূলদ সংখ্যা। এইটাকে বলা হয় অ্যাকচুয়ালি যাদের উপর পৌনঃপুনিক বসে, এগুলো কিন্তু অসীম দশমিক সংখ্যা, কিন্তু পৌনঃপুনিক বসলে এটাকে বলে আবৃত অসীম দশমিক সংখ্যা বা অসীম, এটাকে বলে আবৃত, আবৃত মানে পৌনঃপুনিক দেওয়া, আবৃত অসীম দশমিক সংখ্যা, আবৃত অসীম দশমিক সংখ্যা মানে যার উপর পৌনঃপুনিক আছে। তাহলে যার উপর পৌনঃপুনিক আছে, যার উপর পৌনঃপুনিক আছে, এইটা যেহেতু আবৃত অসীম দশমিক সংখ্যা, এরা কিন্তু সবাই মূলদ সংখ্যা, এরা সবাই হচ্ছে মূলদ সংখ্যা। ঠিক আছে, এরা সবাই মূলদ সংখ্যা। হ্যাঁ, রিপিট হইলে সেজন্য মূলদ হবে, কারণ রিপিট যদি আসে, রিপিট হইলে পৌনঃপুনিক হবে, পৌনঃপুনিক হইলেই আমাদের মূলদ হয়ে যাবে। এটাকে বলে আবৃত অসীম দশমিক সংখ্যা। আবৃত মানে পৌনঃপুনিক দেওয়া সংখ্যাগুলোকে আবৃত বলা হয়। ঠিক আছে, কথা বুঝছি? আচ্ছা, তাহলে অমূলদ কারা হবে? তাহলে অমূলদ কারা হবে? অমূলদের মধ্যে কারা পড়বে? যাদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। কাদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না? কাদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না? দেখেন, রুট ওভার অফ পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয় এমন জিনিসের বর্গমূল, এমন জিনিসের বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। পূর্ণবর্গ নয় এমন জিনিসের বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা, অথবা ঘনমূলও হইতে পারে, মানে যেগুলোর রুট বা কিউব করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়। আসসালামু আলাইকুম। যায় না, সেগুলো আসলে অমূলদ সংখ্যা, মানে রুট বা কিউব যদি থেকে যায় তাহলে সেগুলো আসলে অমূলদ সংখ্যা। আমি বুঝাচ্ছি আপনাকে। দেখেন, এরপরে এরপরে হচ্ছে পাই একটা অমূলদ সংখ্যা, ই একটা অমূলদ সংখ্যা, এগুলো মোটামুটি অমূলদ সংখ্যা। তারপরে কোনো যদি অসীম দশমিক সংখ্যা থাকে, মনে করেন আছে 5.210, তারপরে 5.900, তারপরে 7.2000, তাহলে কোনো রিপিটেশন নাই, রিপিটেশন নাই এমন অসীম দশমিক সংখ্যা, এটাকে বলে অনাবৃত অসীম দশমিক সংখ্যা। যেটা রিপিটেশন নাই, অনাবৃত অসীম দশমিক সংখ্যা, এগুলো এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এই কয়েকটা অমূলদ সংখ্যা আমরা প্র্যাকটিস করতে করতে আমরা বুঝবো, আমরা প্র্যাকটিস করতে করতে আমরা বুঝবো। তবে আমি একটা জিনিস একটু বলে রাখি, দেখেন, মনে করেন আপনি যদি 0 এর বর্গমূল করেন 0 পাবেন, 1 এর বর্গমূল করলে 1 পাবেন, কিন্তু 2 এর বর্গমূল করলে কোনো পূর্ণ সংখ্যা পাওয়া যায় না। কিন্তু কেন? কারণ পৃথিবীতে এমন কোনো পূর্ণ সংখ্যা নাই যার বর্গ করলে 2 পাওয়া যায়, সেই রকম এমন কোনো পূর্ণ সংখ্যা নাই যার বর্গ করলে 3 পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু এমন কোনো পূর্ণ সংখ্যা আছে যার বর্গ করলে 4 পাওয়া যায়? আছে, 2। তার মানে যার মানগুলা ডিরেক্টলি মান চলে আসতেছে 2, 1, 0, এগুলো কিন্তু মূলদ। কারণ এটা যেহেতু মূলদ, তার মানে রুট 0 মানেও মূলদ, রুট 1 মানেও মূলদ, রুট 4 মানেও মূলদ, রুট 4 মানেও মূলদ। কিন্তু রুট 5, রুট 6, রুট 7, রুট 8, এগুলোর কি মান আসলে আমি পূর্ণ সংখ্যা পাবো? পাবো না। কিন্তু রুট 9, রুট 9 মানে 3, 3 এর বর্গ করলে যেহেতু 9 পাওয়া যায়, তার মানে এগুলো হয়ে যাবে মূলদ। তাহলে এইটাকে আমরা মূলদ বলবো, যেটা পূর্ণ সংখ্যা পাবো, যেটা পূর্ণ সংখ্যা পাচ্ছি এগুলোকে আমরা মূলদ বলবো। এই মূলদ, এই মূলদ, এই মূলদ, এই মূলদ, এই মূলদ। আর যেগুলো পূর্ণ সংখ্যা পাবো না এগুলো হচ্ছে অমূলদ। পূর্ণ, এগুলাকে বলি আমরা পূর্ণবর্গ নয় এমন জিনিসের বর্গমূল হবে হচ্ছে আমাদের কি? অমূলদ সংখ্যা। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা বলেন তো, আপনাদেরকে একটা কোশ্চেন করি, আপনারা বলেন রুট 20 এটা মূলদ নাকি অমূলদ? মূলদ নাকি অমূলদ? বলেন, রুট 20 মূলদ নাকি অমূলদ? অ্যান্সার হচ্ছে, এমন পৃথিবীতে এমন কি দুটো সংখ্যা আছে যাদের গুণ করলে, একই সংখ্যা গুণ করলে 20 পাওয়া যায়? না, এমন কোনো সংখ্যা নাই। তার মানে কোনো সংখ্যার বর্গ 20 না, তার মানে 20 কোনো পূর্ণবর্গ সংখ্যা না, তার মানে এটা অমূলদ সংখ্যা, তার মানে এটা কি? অমূলদ সংখ্যা। ঠিক আছে, আচ্ছা লাস্ট আরেকটা কনসেপ্ট বলে দেই, তারপরে আমরা প্র্যাকটিসের দিকে যাব। লাস্ট আরেকটা কনসেপ্ট, সেটা হচ্ছে যদি সিম্পলিফাই করার পরে, সরল করার পর
পর যদি রুট চলে যায় তবে মূলত, যদি রুট থেকে যায় তাহলে অমূলত, তাহলে তা অমূলত। কিরকম মনে করেন, সিম্পলিফাই করার পর মানে ধরেন আপনাকে আমি বললাম যে রুট 9 বাই রুট 16, তা দুই জায়গাতেই তো রুট আছে। রুট 9 এর মান কত 3, রুট 16 এর মান কত 4, তার মানে এটা হচ্ছে মূলদ সংখ্যা। এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। কিন্তু আমি যদি এরকম করি যে রুট 10 বাই, আমি বললাম রুট ধরলাম যে 41, তাহলে কি এদেরকে কি রুট করার পর রুট কি চলে গেল? চলে গেল না, কোনো পূর্ণ সংখ্যা তো পাওয়া যাচ্ছে না, তার মানে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। রুট থেকে গেছে, এখানে রুট চলে গেছে তাই সেটা মূলদ, এখানে রুট থেকে গেছে তাই অমূলদ। তবে মাঝে মধ্যে একটু কারুকাজ করতে হয়। যেমন আপনার কাছে আছে মনে করেন 48, নিচে আছে 75, 48 নিচে 75, দেখে মনে হচ্ছে আরে রুট তো এদের করা যায় না, কিন্তু আগে দেখতে হবে কাটাকাটি করা যায় কিনা। আমি যদি একটা রুটের ভিতরে ঢুকাই এদেরকে, তাহলে 48 বাই 75, এরা কিন্তু 3 দিয়ে কাটাকাটি যায়, 3 16 48 আর 3 25 75। এইবার রুট ওভার 16 বাই 25, রুট 16 মানে 4, রুট 25 মানে 5, তার মানে এইটা কিন্তু একটা মূলদ সংখ্যা। দেখে মনে হয়েছে এটা অমূলদ, কিন্তু আসলে মূলদ। কাটাকাটি করার পর দেখা যাচ্ছে রুট চলে গেছে। কাটাকাটি করার পর দেখা গেছে কি রুট চলে গেছে, কাটাকাটি করার পর রুট চলে গেছে, বুঝছেন? কাটাকাটি করার পর কি রুট চলে গেছে না, তাহলে সেটা কি হয়ে গেছে? মূলদ হয়ে গেছে। যেমন আপনাকে যদি আমি বলি রুট 3 বাই রুট 27, আপনি বলবেন কই রুট 3 তো একটা মৌলিক সংখ্যা, এটা তো অমূলদ হবে মনে হয়। কিন্তু আপনি যদি রুট 3 বাই 27 যদি করেন, তাহলে কাটাকাটি করেন, 3 ওকে 3, 3 9 27, তাহলে রুট 1 বাই 9 আসে। 1 এর রুট করলে 1, 3 এর রুট করলে কত, 9 এর রুট করলে কত 3, তার মানে কি রুট চলে গেছে, তার মানে এটা কিন্তু মূলদ। রুট চলে গেলে সেটা মূলদ হয়ে যাবে সিম্পলিফাই করার পরে। কথা কি বুঝেছি? 2 কি মূলদ সংখ্যা? 2 মানে কি? 2 মূলদ সংখ্যা মানে কি? 2 তো অবশ্যই মূলদ সংখ্যা, 1 2 3 4 এগুলো তো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা আবার মূলদ হবে না। রুট 2 অমূলদ সংখ্যা, রুট 2, কারণ এইটার মানটা পূর্ণ সংখ্যা পাওয়া যায় না, সেই জন্য। 2 তো মূলদ সংখ্যাই, 2 তো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা আবার মূলদ হবে না কেন? পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ সংখ্যা এগুলো তো মূলদ সংখ্যাই। কিন্তু রুট 2 যদি বলি, রুট যদি দই কোনো কিছুর স্কোয়ার করলে তো 2 পাওয়া যায় না, তার মানে রুট 2 পূর্ণবর্গ সংখ্যা না, তার মানে রুট 2 একটা অমূলদ সংখ্যা। কথা কি বুঝছি? আমরা মোটামুটি হ্যাঁ কাটাকাটি করে মানে রুট চলে গেলে মূলদ। আসেন আমরা প্র্যাকটিস করি। নিচের কোনটি মূলদ সংখ্যা? দেখেন রুট 5, রুট থেকে যাবে, রুট 5 এর তো মান বের করতে পারবেন না, তার মানে এটা অমূলদ। রুট 7 মান বের করতে পারবে না, রুট 10 মান বের করতে পারবে না, কিন্তু রুট 4 মানে কত? রুট 4 মানে কত? 2 দ্বিগুণী 4, তার মানে এটা এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হবে কি রুট 4। রুট 4 মানে যেহেতু 2, এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। বুঝছি ক্লিয়ার? কোনটা বুঝেন নাই? কোনটা বলেন? মানে আপনি এই যে রুট 3 বাই রুট 27 আছে, একটা রুটের ভিতরে নিলে 3 বাই 27, 3 আর 27 কাটাকাটি যায়, 3 ওকে 3, 3 9 27, একের রুট করলে তো 1 পাওয়া যায়, আর 9 এর রুট করলে 3 পাওয়া যায়, তাহলে রুট তো চলেই গেল। রুট যদি চলে যায় তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা মূলদ হয়ে যাবে। রুট চলে গেলে, সিম্পলিফাই করার পর রুট চলে গেলে সেটা হচ্ছে মূলদ, আর রুট থেকে গেলে সেটা অমূলদ। এই সবাই বুঝছি? ক্লিয়ার? ধুমধাম ক্লিয়ার হইলে বলবেন। এবার আমি থিওরি বুঝাই দিলাম এতক্ষণ ধরে। কেন থিওরি বুঝাইলাম শুনেন, আমি ক্লাসে এত বেশি পরিমাণে প্র্যাকটিস করাই, আপনারা দেখবেন যে অনেকেই বলে যে স্যার আপনার ক্লাস করে চাকরি পাইছি, এই পাইছি, ওই তারপরে এই হয়েছে, আমি অনেক এটার পিছনে রিজন কি? এটার পিছনে রিজন, আমি যদি এই থিওরিটা বলে এই কয়েকটা এক্সাম্পল দিয়ে যদি শেষ করে দিতাম, তাহলে আমার ক্লাস ছোট হইতো, কম সংখ্যক ক্লাস নিয়ে শেষ করে দিতে পারতাম। কিন্তু আমি আপনাদের পরীক্ষা আসা প্রায় কোশ্চেন গুলাই করাই দিই, তাতে করে হয় কি হুবহু কোশ্চেন কমন পড়ে যায় পরীক্ষায়, হুবহু কোশ্চেন কমন। এই যে বিভিন্ন পরীক্ষায় যেগুলো আসছে এগুলো হুবহু কোশ্চেন কমন পেয়ে যাবেন। রুট 121 মানে কত? 11। রুট 11 এর মান তো বের করা সম্ভব না।
√3 এর মানও বের করা সম্ভব না, √2 এর মানও বের করা সম্ভব না। তার মানে √121, 111 বর্গ করলে 121 পাওয়া যায়। তার মানে এটা মূলদ সংখ্যা। কথা কি বুঝছি? সবাই কি বুঝছি? যেইটা এই যে দেখেন, এইটাকে রুট করলে 11 পাওয়া যায়, আর কোনো রুটের অস্তিত্ব নাই, তার মানে এটা মূলদ হয়ে গেছে। কিন্তু এগুলোর তো আসলে কারো বর্গ করলে তো 11, কারো বর্গ করলে 3ও পাওয়া যায় না, কারো বর্গ করলে 2ও পাওয়া যায় না। ঠিক আছে, বুঝছেন? এই যে √2 কোন ধরনের সংখ্যা? √2 একটা অমূলদ সংখ্যা, কারণ √2 এর মান তো আপনি বের করতে পারবেন না, পূর্ণ সংখ্যা পাওয়া যাবে না। এটার মান তো 1.4142, এটা মুখস্থ মান। √2 আর √3 এর মানটা আমরা 1.4142 চলতে থাকে আর কি, আর 1.7320। √2 আর √3 এর মান মনে রাখা ভালো। √2 এর মান হচ্ছে 1.4142 আর √3 এর মান 1.7320। না মনে থাকলেও খুব বেশি ক্ষতি আছে তা না। √3 কোন ধরনের সংখ্যা? অমূলদ সংখ্যা। তাহলে √2, √3 এগুলা কি অমূলদ, তাই না? এগুলোর মান তো আসলে আপনি ডিরেক্টলি পূর্ণ সংখ্যা পাচ্ছেন না। 7√3, এখানে কি রুট কি কেটে যাবে নাকি থাকবে? থেকে যাবে। রুট কই চলে যাবে? রুট তো 4 নাই যে 2 লিখবেন, √3 আছে। তার মানে কি সংখ্যা হবে? অমূলদ সংখ্যা। থেকে যাচ্ছে তো, রুট যদি থেকে যায় তাহলে কি সংখ্যা হবে? রুট থেকে গেলেই অমূলদ সংখ্যা। আচ্ছা, এখানে কি আছে? x² - 2 = 0। তাহলে x² সমান কি আসে? 2। তাহলে x সমান আসে √2। √2 কি সংখ্যা? √2 মূলদ সংখ্যা। মূলদ তো বাস্তবের একটা এক্সাম্পল, তার মানে 1 আর 3। এটার অ্যান্সার হবে 1 এবং 3। কারণ কি, আমরা মূলদ বা অমূলদ কই থেকে পাইছি? আপনি বলবেন যে বাস্তব কিভাবে হলো? বাস্তব সংখ্যারই দুইটা পার্ট হচ্ছে মূলদ আর অমূলদ। বাস্তব সংখ্যারই দুইটা পার্ট কি? মূলদ এবং অমূলদ। আমরা কি লিখলাম? এটা মূলদ কেন দিছি? সরি, ভুল লিখছি না? এই ভুল লিখছি তো, এটা তো অমূলদ হবে। দুরু কি লিখছি এটা আবার? সরি, 2 আর 3 হবে, আমি ভুল লিখছি। √2 তো অমূলদ, √2 তো অমূলদ সংখ্যা। আবার মূলদ বা অমূলদ দুইটাই কি বাস্তব সংখ্যা? তাহলে অমূলদ এবং বাস্তব হবে, মানে 2 এবং 3। অমূলদ আর বাস্তব, মূলদ আর বাস্তব না স্যার। মূলদ আর বাস্তব হবে না, কিন্তু অমূলদ আর বাস্তব হবে, বুঝছেন? √2 তো। নিচের কোনটি মূলদ সংখ্যা বলেন? √11 সিম্পলিফাই করা যাবে? যাবে না। √6/3 কাটাকাটি তো যায় না, কারণ এই এর ভিতরে তো রুটও নাই, কাটাকাটি যায় না। এটাও কাটাকাটি করা যায় না, তার মানে রুট থেকে যাচ্ছে। এইটা কাটাকাটি করা যায় কিনা দেখেন। রুট আনেন, 27/48, দুইটাই 3 দিয়ে ভাগ যায়। 3 9 27, 3 16 48। √9 মানে 3, √16 মানে 4, তার মানে 3/4, মানে রুট চলে গেল। যেহেতু রুট চলে গেল, এটা মূলদ সংখ্যা। এখানকার ঘ নাম্বারটা হবে মূলদ সংখ্যা। দেখেন, √27 ভাগ কত? √48 দেওয়া আছে। আপনি জাস্ট রুটটা একটা রুটের মধ্যে এসে কাটাকাটি করা যায় কিনা আগে দেখবেন। কাটাকাটি করেন আগে। 3 দিয়ে যদি যায়, 3 9 27, 3 16 48, তার মানে আসলো √9/16। আমরা 9 এর রুট করলে কত? 3 পাবো, 16 এর রুট করলে 4 পাবো। তার মানে রুট চলে গেল, যেহেতু এটাই একমাত্র মূলদ এখানে আছে। রুট চলে যাচ্ছে এটার। বুঝছেন? বুঝছেন? ক্লিয়ার? আমাকে একটু জানান, ক্লিয়ার হইছেন? 8 এর রুট তো করা যাচ্ছে না, 7 এর রুটও করা যায় না, এগুলো তো হচ্ছে না, রুট থেকে যাচ্ছে এগুলোতে। লাস্টেরটাতে রুট থাকছে না, লাস্টেরটাতে রুট থাকছে না। পৌনঃপুনিক সংখ্যাগুলো কি? এই যে দেখেন, 40তম বিসিএস পরীক্ষায় আসছে। পৌনঃপুনিক হইলে কি হবে? মূলদ হবে। আমার চাইছে অমূলদ। √9 মানে 3, তার মানে মূলদ। পৌনঃপুনিক সংখ্যা হইলে মূলদ। আরে এটা কি হলো তাহলে? এটা তো মূলদ অবশ্যই। এটা তো কাটাকাটি করে 9/16, তার মানে 3/4 হচ্ছে, এটাও মূলদ। এখানে 4টি মূলদ। এটা ভুল কোশ্চেন আসছিল, এখানে 4টি মূলদ। এই কোশ্চেন না দাগাইলে একই কথাই, দাগাইতেও পারেন না দাগাইতেও পারেন। এখানে 4টেই মূলদ, ভুল কোশ্চেন ছিল। প্রশ্নটি কি? প্রশ্নটি ভুল। পৌনঃপুনিক সংখ্যা কি? মূলদ সংখ্যা। √9 মানে 3 মূলদ সংখ্যা, আর এটা মানেও মূলদ সংখ্যা। কথা কি বুঝছেন? ক্লিয়ার? বুঝছেন?
এখানে 4টা অপশন যে আছে, 4টা অপশনই মূলদ। নিচের কোনটি মূলদ সংখ্যা? এটা তো অমূলদ, রুট থেকে গেছে, তার মানে এটা হবে না। পাই একটা অমূলদ, ই একটা অমূলদ। এই যে পৌনঃপুনিক থাকলে সেটা মূলদ। পৌনঃপুনিক থাকলে কি, পৌনঃপুনিক সংখ্যাগুলো কি হয়? মূলদ হয়। আমরা এটা পড়ছি না, পৌনঃপুনিক সংখ্যাগুলো মূলদ হয়। পৌনঃপুনিক সংখ্যাগুলো কি সংখ্যা হয়? মূলদ হয়। দেখেন শিক্ষক নিবন্ধনে প্রচুর আসছে এই কোশ্চেনগুলা। নিচের কোনটি অমূলদ সংখ্যা? পাইও তো অমূলদ, রুট টু অমূলদ, আচ্ছা সবগুলো আছে। আমি বলছি যে কি ব্যাপার, এটা আবার কোশ্চেন অ্যান্সার নাই নাকি? এখানে সবগুলোই অমূলদ, কারণ রুট টু, রুট থেকে যাবে রুট 11, সিম্পলিফাই হবে না। পাই আর ই তো অমূলদ সংখ্যাই আছে, তার মানে এখানে হবে সবগুলো। স্যার আপনার বইয়ে অবাস্তব সংখ্যা নাই তো? অবাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা আছে। অবাস্তব সংখ্যা হচ্ছে জটিল সংখ্যা। জটিল সংখ্যাটা আছে ফাংশনের পরে, বীজগণিতে আছে ফাংশন, ফাংশনের পরে দেখেন বীজগণিতে আছে ফাংশনের পরে আই, আই দিয়ে যেই সংখ্যা এগুলো আছে জটিল বীজগণিতে আছে। ঠিক আছে, এটা যেহেতু অ্যাকচুয়ালি ইয়ার সংখ্যা কি বলে ইন্টারমিডিয়েটের বীজগণিতে আছে, তাই ওখানে বীজগণিতের মধ্যে দেওয়া হয়েছে আই আর ওমেগা। পি একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার বর্গমূল করলে, মৌলিক সংখ্যার বর্গমূল যদি করেন যে কোনো মৌলিক সংখ্যা, সেটা কি অমূলদ হবে? অবশ্যই একটা অমূলদ সংখ্যা হবে। এটা একটা অমূলদ সংখ্যা হবে। মৌলিক সংখ্যার বর্গমূল করলে অবশ্যই অমূলদ সংখ্যা হবে। মনে করেন একটা যে কোনো মৌলিক সংখ্যা নিয়ে ট্রাই করে দেখেন। মনে করেন মৌলিক সংখ্যা 2 আছে, তার বর্গমূল করলে কি অমূলদ, অমূলদ সংখ্যা হবে। এইটা একটা মারাত্মক, এই যে গতবার প্রাইমারিতে আসছিল এটা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন অ্যান্সার দিছে, মনে আছে? এই কোশ্চেনটার এখন অ্যান্সার দেন তো। এটা গতবার প্রাইমারি এক্সামে আসছিল, গতবার প্রাইমারি এক্সাম আসছে, গতবারের প্রাইমারি এক্সামে। এটা একটু অ্যান্সার দেন যে রুট 289 এর বর্গমূল কি, কোন ধরনের সংখ্যা? দেখি পারেন কিনা। রুট 289 মানে কিন্তু 17। রুট 289 মানে 17 কোন ধরনের সংখ্যা বলেন? ভালো করে পড়েন, কোশ্চেনটা ভালো করে পড়েন। এটার অ্যান্সার কি হবে? রুট 289 এর বর্গমূল কোন ধরনের সংখ্যা? রুট 289 এর বর্গমূল কোন ধরনের সংখ্যা? বিভিন্ন প্ল্যাটফর্ম এটার ভুল অ্যান্সার দিছে। হ্যাঁ, বিভিন্ন সব মানে ম্যাক্সিমাম প্ল্যাটফর্মই। আমাকে অনেক অনেক স্টুডেন্টরা জিজ্ঞেস করছে যে স্যার কি কি জানি আছে না, বিদ্যাবাড়ি, জব মেডিসিন, এগুলোতে তো এই অ্যান্সার দিছে, আর তারপর আরেকটাতে আরেক অ্যান্সার দিছে, উন্মেষে ইয়াতে উত্তরণে মনে হয় সঠিক অ্যান্সার দিছিল। তো এটা কি অ্যান্সার কি হবে বলেন, কি হবে? আচ্ছা দেখেন, মানে যদি যদি এই কোশ্চেনটা 17 কি ধরনের সংখ্যা হইতো, তো 17 তো মূলদ সংখ্যা আবার স্বাভাবিক সংখ্যা আবার পূর্ণ সংখ্যা, তাহলে তো এই তিনটা অ্যান্সার হইতো। আসলে কি তাই বলছে? এটা কি বলছে তাই? বলছে রুট 269 এর বর্গমূল কি ধরনের সংখ্যা? রুট 289 মানে তো হচ্ছে 17। এই 17 এর বর্গমূল কোন ধরনের সংখ্যা, মানে রুট 17 কোন ধরনের সংখ্যা? রুট 17 তো অমূলদ সংখ্যা, এটার আসবে অমূলদ সংখ্যা। এটার অ্যান্সার কি? এটা অমূলদ সংখ্যা। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে বি নাম্বার, অমূলদ সংখ্যা। রাইট, এই তো পারছেন আপনারা। এটার অ্যান্সার হবে অমূলদ সংখ্যা। আমাকে কিন্তু বলে নাই 17 কি ধরনের সংখ্যা। 17 এর বর্গমূল, রুট 289 মানেই তো 17, এর বর্গমূল মানে এই জিনিসটার বর্গমূল, এই জিনিসটা মানে 17, 17 এর বর্গমূল কোন ধরনের সংখ্যা, মানে রুট 17 কোন ধরনের সংখ্যা? রুট 17 কি সংখ্যা? অমূলদ সংখ্যা। যদি 17 বলতো কোন ধরনের সংখ্যা, তাহলে তো মূলদ সংখ্যা ও 17 তো মূলদ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা তিনটাই হইতো। আসলে তো 17 না, বলছে রুট 17 কোন ধরনের সংখ্যা। ক্লিয়ার, বুঝছেন? কোশ্চেনটা ভালো করে না বুঝার ফলে এই সমস্যাটা হয়েছে। রুট 17 কোন ধরনের সংখ্যা, এটা জানতে চাইছে অ্যাকচুয়ালি। রাইট। আচ্ছা, কোনো কিছুর কিউব করলে তো আর 5 পাওয়া যায় না, তাহলে কিউব রুট 5 এটাও একটা অমূলদ সংখ্যা, এটা একটা অমূলদ সংখ্যা। কোনটা মূলদ সংখ্যা? আচ্ছা,
এই যে কার কিউব রুট 8 করলে 2 পাওয়া যায়, কারণ আমরা জানি 2 এর কিউব মানে 8, 2 এর কিউব মানে 8 আমরা জানি না যে 2 গুণন 2 গুণন 2, 3 বার 2 গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে কিউব রুট 8 করলে পাওয়া যাবে 2। তার মানে এটা একটা মানে কিউব রুটটা চলে গেল, 2 পাওয়া গেল, তার মানে এটা একটা মূলদ সংখ্যা। রুট 12 এর মান তো পাওয়া যাবে না, এগুলোকে সিম্পলিফাই করা যাচ্ছে না, তার মানে আমাদের এখানে মূলদ সংখ্যা হচ্ছে কিউব রুট 8। মানে মাথায় রাখতে হবে রুট বা কিউব রুট এগুলো যদি চলে যায় তাহলে সেটা মূলদ হয়ে যাবে, আর যদি থেকে যায় তাহলে সেটা অমূলদ। মানে কিউব রুটের বিষয়টা হচ্ছে কার কিউব করলে 8 পাওয়া যায়। যেমন কিউব রুট 1 মানে 1, কিউব রুট 8 মানে হচ্ছে 2, কারণ 2 এর কিউব করলে 8 পাওয়া যায়, 3 এর কিউব করলে 27 পাওয়া যায়, 3 এর কিউব, সেজন্য 3 3 3, 3 বার 3 গুণ করলে 27, তাই কিউব রুট 27 মানে 3। 3 বার 4 গুণ করলে 3 বার 4 গুণ করলে 64 পাওয়া যায়, তাই কিউব রুট 64 মানে হচ্ছে 4, এরকম আর কি জিনিসটা। ঠিক আছে, বুঝছেন? ওকে, নিচের কোনটি মূলদ সংখ্যা? আচ্ছা, আমাদেরকে কিউব রুটটা জানতে হবে যে আমরা যদি 7 কিউব করি, যে 7 সাথে 7 যদি 3 বার গুণ করি, 7 সাথে 49, পরীক্ষায় আসছে জন্য এটা দেওয়া হয়েছে, 49 গুণন 7 করলে 7 9 63, 3 হাতে থাকলো 6, 4 সাথে 28, 28 আর 6 34, তার মানে এই কিউব রুট এটা মানে আসলে 7, তার মানে এটাই একমাত্র মূলদ সংখ্যা, আর বাকিগুলা কারো কিউব রুট না। এই ঘনমূল বর্গমূল, হ্যাঁ, আগামী ক্লাসে আমাদের আছে বর্গমূল করা, খুব ইম্পর্টেন্ট বর্গমূল করা, তার সাথে ঘন করাটাও আমি একটু শিখাই দেব, কিছু কিছু জিনিসটা মনে রাখবেন কোন পর্যন্ত সেটা আমি শিখাই দেব। ঠিক আছে, এই কিছু কিছু জায়গায় এই কিউব রুট এই বিষয়গুলো থাকে। এই যে আমরা জানি কিউব রুট 64 মানে 4, তাহলে 3.25 ভাগ হচ্ছে 4। এখন পয়েন্ট উঠে গেলে তো পয়েন্টের জন্য 1 এবং জয়টা ঘর থাকে তয়টা শূন্য বসে, তার মানে এইটাকে কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেল, তাহলে ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেলে এটা কিন্তু মূলদ। কিউব রুট 9 এটা কিন্তু অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা এটা হবে, আর এগুলো তো মূলদ, কারণ এগুলাকে জাস্ট আমার ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে। কিউব রুট 9 কে তো আপনি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবেন না, রুট 7 কেও পারবেন না। স্যার 7 দিয়ে যাবে কিভাবে বুঝবো? আচ্ছা, 7 দিয়ে যাবে কিভাবে বুঝবেন, এটা বুঝার কোনো উপায় নাই, এটা বুঝার কোনো উপায় নেই। এটা 1 থেকে 10 পর্যন্ত ঘনগুলা মুখস্থ রাখতে হবে, 1 থেকে 10 পর্যন্ত। 1 এর কিউব মানে 1, 2 এর কিউব মানে, এখানে লিখি 1 এর কিউব মানে 1, 2 এর কিউব মানে 8, 3 এর কিউব মানে 27, এই যে দেখেন এই যে 64 আসছে, 4 এর কিউব মানে 64, 5 এর কিউব মানে 5 5 5, 3 বার গুণ করলে 125, 6 এর কিউব করলে 216, 7 এর কিউব করলে, এই পর্যন্ত আপনাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, অথবা 8 এর কিউব করলে আমাদের 512, 9 এর কিউব করলে 729, 9 9 81, হ্যাঁ, 10 এর কিউব করলে 1000, এই পর্যন্ত অবশ্যই মুখস্থ রাখা লাগবে। ইভেন 11 কিউবটা খুব ইম্পর্টেন্ট, 11 কিউব হচ্ছে 1331, 1331, 11 11 121, 121 গুণন 11, 1331। মিনিমাম এই কয়েকটা কিউব মুখস্থ রাখতে হয়, মিনিমাম এই কয়েকটা কিউব মুখস্থ রাখা লাগে। ঠিক আছে, এগুলো মুখস্থ রাখা লাগে। ঠিক আছে, বুঝছেন? এইটা একটা চমৎকার কোশ্চেন না, দেখেন তো, আমি যে তখন থিম বুঝাইলাম ওই থিমের উপরে কোশ্চেনটা দেখেন, 1 এর পরে 1 0 1 0 0 1 1 0 0 1, এটা একটা অসীম দশমিক সংখ্যা, কিন্তু রিপিটেশন নাই, তার মানে অসীম দশমিক সংখ্যায় রিপিটেশন না থাকলে এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, তার মানে এটা একটা অমূলদ সংখ্যা চাইছে, তার মানে ক নাম্বারটাই অমূলদ সংখ্যা, কারণ রিপিটেশন নাই, আমি তো রিপিটেশন দেখতে পাচ্ছি না। 1 0 তারপর 1 0 0 1 3টা 0, রিপিটেশন নাই, কিন্তু দেখেন এখানে রিপিটেশন আছে 1 0 1 0 1 0, তার মানে 1.10 এর উপরে পৌনঃপুনিক, তার মানে এটা হচ্ছে মূলদ সংখ্যা, এটা হয়ে যাবে মূলদ, কারণ পৌনঃপুনিক হয়ে গেলে মূলদ। এটা 1 0 0 1 0 0 1 0 0,
তার মানে এটা হচ্ছে 1.100 1 আর শূন্যের উপরে পৌনঃপুনিক, তার মানে এটাও মূলদ, কারণ এটা পৌনঃপুনিক সংখ্যা। এটা তো 1.111, তার মানে কি 1.1 উপর পৌনঃপুনিক, তার মানে পৌনঃপুনিক সংখ্যা হইলে মূলদ সংখ্যা হবে, কিন্তু এখানে রিপিটেশন আসে নাই, তার মানে এটা অমূলদ সংখ্যা হবে। রিপিটেশন যদি আসে, হ্যাঁ, তাহলে কিন্তু ওই পৌনঃপুনিক দিয়ে প্রকাশ করতে পারবো, তাহলে সেটা কিন্তু মূলদ। যেটা রিপিটেশন নাই সেটা অমূলদ। ওই যে অনাবৃত অসীম দশমিক সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা। অনাবৃত মানে পৌনঃপুনিক না, অনাবৃত কিন্তু অসীম দশমিক, ওই যে ডট 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 দেওয়া আছে, অসীম দশমিক, ডট ডট দেওয়া মানে হচ্ছে অসীম পর্যন্ত চলবে, অসীম দশমিক, এটাকে বলবো আমরা হচ্ছে অমূলদ সংখ্যা। ঠিক আছে, এটাকে কি বলবো? অমূলদ সংখ্যা বলবো। বুঝছেন? ক্লিয়ার? √2, এই যে তখন আমি বলছিলাম √2 এর মানটা, এবার √3 এর মানটা মুখস্থ রাখার চেষ্টা করবেন, 1.4142, এটা আবার পরীক্ষাতেও চলে আসছে, √2 এর মান 1.4142 মুখস্থ। আচ্ছা, নিচের কোনটা √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা? আচ্ছা, মূলদ সংখ্যা যদি বলেন, দেখেন আমি একটু আগে বলি, √2 মানে 1.4142, √3 মানে 1.7320, তাহলে দেখেন এই দুইটার মাঝখানে কি 1.4 আর 1.7 এর মাঝখানের দিকে ওদের মধ্যবর্তী একটা যদি মূলদ সংখ্যা বলি, সেটা হচ্ছে 1.5 একটা মূলদ সংখ্যা, 1.8ও মূলদ সংখ্যা, কিন্তু সেটা তো 1.73 কে পার করে গেছে, আমার এই দুটার মাঝখানে বলছে, এই দুটার ভিতরে কোনো একটা মূলদ সংখ্যা চাইছে, আর এগুলাতে রুট যেহেতু আছে, এগুলো তো আর মূলদ না, এগুলো তো অমূলদ হয়ে যাবে, এগুলো তো রুট তো আছে, এগুলো তো অমূলদ, আমাকে বলছে মূলদ সংখ্যা, মধ্যবর্তী কোনো একটা মূলদ সংখ্যা বের করতে বলছে, তার মানে 1.4 আর 1.7 এর ভিতরে 1.5 আছে, এবং এটা তো একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, ধুমধাম করে অনেকগুলা পড়ে ফেলছি, তাই না? 1 ঘন্টার মধ্যে, 1 ঘন্টার কম সময়। আমরা আরো বেশি পড়বো যখন আমাদের চলে যাবে, রমজান মাসের পরে সপ্তাহে 4-5 দিন পড়বো, এবং 1.5 ঘন্টা মিনিমাম পড়বো। ঠিক আছে, 1.5 ঘন্টা না, 1 ঘন্টা 1.25 ঘন্টা পড়াই ভালো, 1.5 ঘন্টা পড়লে অনেক সময় মাথায় থাকে না, বেশি দিন পড়াটা বেটার। হ্যাঁ, মানে 3-4 দিন সপ্তাহে পড়া, মানে 3 দিন না পড়ে 4-5 দিন পড়া বেটার, 1.5 ঘন্টা 2 ঘন্টা পড়লে মাথায় ধরে না আর কি বেশিক্ষণ। ঠিক আছে, তো ঠিক আছে, এগুলো প্র্যাকটিস করেন, আমি পিডিএফটা দিয়ে দেবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।